কে মানে পুনর্বাসন প্রক্রিয়ার একটা অংশ দেখতে পাচ্ছি আমরা, যে দর্শক বুঝতে পারতেছেন মনে হয় যে আগের 16 বছরে তারা কিছু করতে পারে নাই, তারা একদমই সরকারের কাছের লোক ছিল। এখন তাদের বড় বড় কথা আপনার বিভিন্ন জায়গায় এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করা উচিত, এটা করা উচিত। 16টা বছর আপনি লাভের গুড় খাইছেন, স্বৈরাচারের শত শত কোটি টাকার আপনার বিজনেস করছেন, তখন আপনাদের এইটা করতে হবে, ওইটা করতে হবে, এটা দরকার, ওটা দরকার কই ছিল? যেটা বলতেছেন সেটা কিন্তু প্রয়োজন আছে, আমি বলতেছি না যেটা বলতেছেন সেটা অপ্রয়োজনীয়, সেটা অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু এত বছর ধরে তো আপনি একদম গভর্নমেন্টের কাছে ছিলেন, আমরা তো দেখছি। আপনি বলতেন আমাদের পার্সোনাল রিলেশনশিপ আছে, আপনারা এটা শো অফ করতেন, এবং আপনারা ওই সময় স্বৈরাচারীর সাথে আপনাদের কি পার্সোনাল রিলেশনশিপ আছে, কি ধরনের পার্সোনাল রিলেশনশিপ আছে, সেটা তো আপনারা শো করছেন আমাদের সামনে, এবং সেটা নিয়ে আপনারা অ্যাডভান্টেজ দিচ্ছেন, ফায়দা নিচ্ছেন। আরে আমি বড় ভাই ব্রো। সো এখন কেন 16 বছর পর এসে মনে হইতেছে এখন এখন আপনার পার্টিসিপেট করতেছেন যে এটা ঠিক আছে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে ভাব ধরতেছেন যে আমি স্বৈরাচারীর পতন চেয়েছিলাম, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হলো যে আপনি যে ভণ্ডামি করতেছেন এটা কিন্তু আমরা দেখতেছি, এবং আপনি এখন হয়তো আপনার নাম বলতেছি না, কিন্তু আপনি যদি বাধ্য করেন, আপনারা যদি বাধ্য করেন, আমার মতো আরো শত শত ছেলে আছে এই মিডিয়াতে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কাজ করে, তারা আপনাদের নাম বলা শুরু করবে। এখনো সাবধান হন, তবা করেন, সুন্দর করে করে ভদ্রভাবে সুন্দরভাবে সাধু সাজার চেষ্টা করেন না, হিরো হওয়ার চেষ্টা করেন না, ডাউন থাকেন, সত্যি কথাটা বলেন, সুন্দর করে কথাটা বলেন, অনেস্ট কথাটা বলেন, আমরা ট্রাই করবো আপনাদেরকে হেল্প করতে। কিন্তু যদি হিরো ট্রাই করেন না, তাহলে এটা কিন্তু ভালো হবে না। এখানে কেউ হিরো হওয়ার সুযোগ নেই। এখানে বারবার বলছি, হিরো কারা? হিরো হচ্ছে ওই জেনারেশন, দিস জেনারেশন। হিরো হচ্ছে আমাদের মুগ্ধ ভাইরা, আমাদের আবরার ফাহাদ ভাইরা, আমাদের সাইদ ভাইরা, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা যারা আজকে পৃথিবীতে নাই, আমাদের ফারহানেরা যারা পৃথিবীতে নাই, এবং যারা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ অন্ধ হয়ে গেছে, কেউ কানে শুনতে পায় না, কারো পা নাই, কারো হাত নাই। দে আর দ্য হিরোস, উই আর নাথিং, আমরা তাদের সামনে কিচ্ছু না। সো ওই হিরোদের পাশে আপনি যদি নিজেরা দাঁড় করানোর চেষ্টা করেন না ভাইয়া, দিস ইজ ভেরি স্যাড। আপনার জন্য আসলে করোনা হয়, এর বেশি কিছু না ভাইয়া, বড় ভাই কইরেন না এগুলো আপনারা। এত বছর ধরে, 16 বছর ধরে যেই মানুষগুলো এতটা চরম খারাপ সময়ের মধ্যে, দেশ থেকে হোক দেশের বাইরে থেকে হোক, বুঝতে হবে কিন্তু দেশের বাইরে থেকেও কিন্তু অনেক মানুষ ফাইট করছে, অনেক প্রবাসী ফাইট করছে, এবং তাদের কথায় আমরা জেগেছিলাম, আমরা ঘুমাই নাই। অনেকগুলো নাম আছে, অনেকগুলো সাইবার ফাইটার আছে, সাইবার যুদ্ধ আছে। এখন তারা জিজ্ঞাসা করেন আপনি কি শাহবাগে নামছিলেন, বা আপনি কি 10 নম্বরে গেছিলেন, আপনি কি অমুক জায়গায় গেছিলেন, আপনি কি শনির আখড়ায় গেছিলেন মিছিল করতে? ভাই, তারা মিছিল তৈরি করতে হেল্প করছে, লক্ষ লক্ষ কোটি কোটি জনতার মিছিল তৈরি করতে তারা এতদিন জনগণকে প্রস্তুত করছে। দে আর দ্য সাইবার ফাইটার্স। ওই সাইবার ফাইটাররা যারা দেশের বাইরে, যাদের জীবন রিস্কে, তাদের বোনদেরকে, অনেক সাংবাদিক আছে যাদের ভাইকে, বোনকে, পুরো ফ্যামিলিকে নিষ্পেষিত করা হয়েছে, ফ্যামিলিকে যন্ত্রণা দিয়ে মারে ফেলা হয়েছে, যন্ত্রণার উপর যন্ত্রণা দিয়েছে 16 বছর। তারা তাদের জীবন বাঁচানোর জন্য দেশের বাইরে চলে গেছে, ফাইট করে গেছে। কিন্তু বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা 18 তারিখে যদি রিভোল্ট না করত, ওইটা ছিল সুপার ফাইট ব্যাক। দে ডিড অ্যামেজিং জব। যখন ঢাকা ইউনিভার্সিটিতে ক্র্যাকডাউন হলো, বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্র্যাকডাউন হলো, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি ঘুরে দাঁড়াইছে। সেই ফাইটটা তো ইম্পর্টেন্ট, বলতে হবে তো। অ্যামেজিং জব। তারপরে আসেন ঢাকা সরকারি ইউনিভার্সিটিগুলা যেটা করছে, স্কুল কলেজ কে করে নাই? কোনো গৃহিণী, কোনো বাবা, কোনো চাচা, কোনো নানা, কোনো দাদা করে নাই? সবাই করছে, সব বয়সী মানুষ রাস্তায় নেমে গেছিল, সবাই নেমে গেছিল। কেউ কাউকে ইয়া করছে? হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে আলাদা করছে? একসাথে যুদ্ধ করছে, একসাথে ফাইট করছে, একসাথে প্রতিবাদ করছে। প্রবাসীদের কথা বলে গেলে হবে? যারা এভিডেন্স, ওরা কি ব্যাকবোনটা আমাদেরকে দিছে, কি শক্তিটা দিছে যে দিব না টাকা, দেহি তুই কইতে অস্ত্র কিনস। আপনি তো একটা স্ট্যাটাসও দিয়েছেন যে ডেফিনেটলি আমি বলছি তাদেরকে স্যার বলতে হবে। আমি স্যার বলার কথাটা অনেক
দেখেন তাদের, আমি বলছি এয়ারপোর্টে তাদের স্যার বলতে হবে, আমি এটা লিখছি অনেকগুলো আলোচনার মধ্যে একটা আলোচনা, আর আমিও এটা আবিষ্কার করিনি এই কথাটা, আচ্ছা, আগে বলে নিচ্ছি, এটা একটা জায়গা থেকে আমি পাইছি, আমার কাছে মনে হয়েছে কথাটা সুন্দর, লেখা উচিত, লিখছি। কিন্তু আমার কাছে আশ্চর্য সুন্দর লাগছে, সবচেয়ে সুন্দর যে জিনিসটা লাগছে, প্রবাসী ভাইরা এসে আমার পোস্টের নিচে লেখা শুরু করলো, আমাদেরকে স্যার ডাইকেন না, শুধু একটু ভালো ব্যবহার করেন। আরেকটা জায়গা আছে কিন্তু বড় সেক্টর, এটা বাদ দিয়ে দিতেছিলাম, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ নেভি, তারা কি গুলি চালাইছে জনগণের উপর? চালায় নাই। তাদেরকে স্যালুট দিতে হবে না আলাদা একটা? তাদেরকে আলাদা একটা স্যালুট দিতে হবে যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা জনগণের কথা শুনছেন, জনগণের কথা ভাবছেন, আপনার ভাইটার কথা ভাবছেন, আপনার আমার মতো করে হয়তো আমি হয়তো আয়নাঘরের ওই গল্পটার কথা বলার সময় যখন ইমোশনাল হয়ে গেলাম, হয়তো আপনারা ওইভাবেই ভাবছেন। সম্প্রতি নির্মাতাদের থেকে শোনা যাচ্ছে যে তারা হচ্ছে ছবিতে যে সেন্সর পদ্ধতি সেটা বাতিল করার একটা মোটামুটি আন্দোলনই তুলছে বা বলছে বাতিল করার জন্য বলছে। তো মিডিয়া এবং গণমাধ্যমে আসলে কি কি সংস্কার প্রয়োজন আপনার মতে, এবং এই প্রথাটা কি আসলে আপনি পক্ষে নাকি বিপক্ষে? কোন? আমি এটার পক্ষে, সার্টিফিকেশনের পক্ষে। আমি সেন্সরের পক্ষে কোনোদিন ছিলামও না। আচ্ছা, কারণ সেন্সর মানেই হইতেছে যে কাইটা কুটা ফালাই দিব তোমার যা বলতে চাও, এটাও তো একটা আসলে উচিত না। আবার এটাও উচিত না যে আমার বাক স্বাধীনতা আসছে আমি যা খুশি তাই বলে দিব, যেটা অনেক কি বলবো দেশের জন্য ক্ষতি হইতে পারে, হার্মফুল হইতে পারে দেশের জন্য, কথাটা বুঝেন। ইন্ডিভিজুয়াল হার্মফুল হইতে পারে। একটা মানুষ যদি গণহত্যা করে আমি তারা গণহত্যাকারী বলবো না। ধরেন যে মানুষটা ধরেন কৃষি মন্ত্রণালয়ে কাজ করে, দলেরই লোক, আর যে মানুষটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করে, এই দুজনের মধ্যে কিছু পার্থক্য আছে। কিন্তু স্বরাষ্ট্র